আমরা এই মুহূর্তে বসেছি শিলিগুড়ির বিশিষ্ট সাংবাদিক দেবাশিস সরকারের সঙ্গে। দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ তোমাকে এখানে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে একটা বিরাট মহাযজ্ঞ হয়ে গেল, 3-4 মাস ধরে একটা মহাযজ্ঞ হয়ে গেল, যদিও এই করোনা পিরিয়ডে এই ব্যাপারটা ঘটলো, সেগুলো নিয়ে আমরা পরে আসছি। রেজাল্ট উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখছি যে বিজেপি অনেক বেশি সাফল্য পেয়েছে, কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তুমি জানো, কারণ তুমি সেদিন সারাদিন একটা চ্যানেলে তুমি এই বিষয়তেই আলোচনা করেছো। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেটা আমরা পত্রপত্রিকাতেও জানলাম, সেটা হচ্ছে এই প্রথম বিধানসভাতে কোনো কংগ্রেস বা বামপন্থী কোনো রকম বিধায়ক থাকছে না। আমার খুব ছোট ছোট করে তোমার কাছ থেকে কতগুলো জিনিস জানতে ইচ্ছা করছে, যেহেতু তুমি এই বিষয় নিয়ে অনেক বেশি চর্চা করো এবং তুমি সাংবাদিক হিসেবে দীর্ঘদিন শিলিগুড়িতে কাজ করেছো। বামপন্থী কোনো বিধায়ক বা কংগ্রেসের কোনো বিধায়ক থাকলো না, বিরোধী পক্ষ হিসেবে শুধুমাত্র বিজেপি বিধানসভায় গেল। এটা কতটা গণতন্ত্রের পক্ষে সুবিধেজনক নাকি অসুবিধেজনক? আচ্ছা, এইটা হ্যাঁ, তারপরে আমি পরে আসছি পরেরগুলো। না, ডেমোক্রেসিতে যত বেশি দিকের, যত বেশি কোণার রিপ্রেজেন্টেশন কোনো একটা হাউসে থাকে, সেই হাউসের স্টেবিলিটি তত বেশি হয়। ইয়েস, হ্যাঁ। একটা খুব ছোট্ট এক্সাম্পল আমি দিই। আমার এটা যদি দেহ হয়, এটা যদি পা হয়, এই দাঁড়িয়ে থাকলে স্টেবল হয় কি না, ওটা ভেঙে যাবে। স্টেবল হয় না, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যদি দুটো পা হয়, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি, তাই তো? মিনিমাম 3টে লাগে, ঠিক, তবে কি স্টেবল হয়ে দাঁড়ায়। সো দ্যাট ইজ কল্ড ট্রাইপড। এই যে আমরা স্টুডিওতে কাজ করছি, সামনে যে ক্যামেরাটা আছে, সেটাও কিন্তু 3টে পায়ের উপরে দাঁড়ানো। তার কারণ মিনিমাম 3টে পা লাগে স্টেবল করে কোনো কিছুকে দাঁড় করাতে। এটা একটা দিক। আরেকটা দিক, এটা যদি একটা, এই মোবাইল ফোনটা একটা বস্তু, ত্রিমাত্রিক বস্তু। আমি যদি শুধু এদিক থেকে দেখি, এই একটা দিক দেখতে পাই, শুধু এদিক থেকে দেখলে একটা দিক দেখি, দুদিক থেকে দেখলে দুটো দিক দেখি। কিন্তু একে পুরোপুরি ত্রিমাত্রিক করে এর দৈর্ঘ্য, প্রস্থ, বেধ তিনটাই যদি দেখতে হয়, তাহলে পরে মিনিমাম 3টে কোণা লাগে, 3টে কোণা থেকে দেখতে হয়। এবং যে কারণে এই সাংবাদিকতাতে আমাদেরকে বহুবার আমাদের সিনিয়ররা শিখিয়েছেন যে যে কোনো একটা তথ্য পেলে অন্তত পক্ষে 2টো বা 3টে অ্যাঙ্গেল থেকে খুঁচিয়ে দেখো যে সেটা সত্যি কিনা, ঠিক কিনা। আমি এই প্রিফেসটা দিয়ে এটাই বলার চেষ্টা করছি যে গণতন্ত্রে লোক ভোট দিয়েছে, সেই ভোটের রেজাল্টটা রিফ্লেক্টেড হয়েছে, সেটা নিয়ে কোনো বলার কিছু নেই। কিন্তু একটা হাউসে যদি একটাই রুলিং দল থাকে, একটাই তার বিরোধী, সেটা হাউসটা দাঁড়িয়ে থাকবে দুটো পায়ের ওপরে, সামনে পেছনে ডিস্টেবিলাইজড হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা সেখানে থাকবে। এটা থাকতে হবে, কারণ এটা প্রাকৃতিক নিয়ম। এবার এখানে আমি যা বলছি সেটা কারো পছন্দ হতে পারে, নাও হতে পারে, ঠিক, কিন্তু বাস্তবে এটা ঘটেছে। প্রকৃতির বাইরে কোনো কিছু না, প্রকৃতির নিয়ম এটা। আর রাজনীতিও প্রকৃতির মধ্যেই, ঠিক আছে? কাজেই মানে খুব কথায় ভালো নয়, হ্যাঁ, খুব হেলদি হলো বলে ব্যাপারটা মনে হচ্ছে না। সেটা বামের রিপ্রেজেন্টেশন থাকলো না কি কংগ্রেসের রিপ্রেজেন্টেশন থাকলো না, আমার সেটা নিয়ে বক্তব্য না। আজকে যদি হতো যে পুরো হাউসটা অ্যাবসলিউটলি অলমোস্ট 50-50-তে, সে কথার কথা বামের একদিকে, বিজেপির একদিকে, তৃণমূলের কোনো রিপ্রেজেন্টেশন নেই, যদি এরকমও হতো, ইকুয়ালি ব্যাড হতো। একদম একদম। সো ফর ডেমোক্রেসি ইজ কনসার্ন, সেটা ঠিক না। এবার যেটা জানতে চাইছি আমি, একদম শিলিগুড়ির ক্ষেত্রে আমরা জানি যে অশোক ভট্টাচার্য যতদিন মেয়র ছিলেন, এখন তো তিনি মেয়র নেই, এখন কেয়ারটেকার ছিলেন, এখন তো তিনি সেটাও নেই। তার একটা অভিযোগ ছিল যে আমাকে কোনো রকম কোনো অর্থনৈতিক সাহায্য দেওয়া হচ্ছে না, বিকজ আমি একটা অন্য পার্টি করি। এটা নিয়ে তিনি শ্বেতপত্র ইত্যাদি নানান কিছু করেছেন। এক্ষেত্রে যখন তিনি এমএলএ হলেন, তখনও তিনি একই কথা বললেন। এবারে দেখা গেল যে শিলিগুড়ির মানুষ কিন্তু শঙ্কর ঘোষকে বিজয়ী বলে ঘোষণা করলো এবং বিজেপি প্রার্থী। আমি ওই জায়গাতেই আসছি। তাহলে এবারেও দেখা গেল যে শাসক দল তৃণমূল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এবারেও কি সেই বিমাতৃসুলভ আচরণের শিকার আমরা হয়ে যাব শিলিগুড়িতে? তাহলে লাভটা কি হলো? এই বিষয়টা না, এটা ভীষণ ছেলে মানুষই, আমার চোখে ছেলে মানুষই। কেন ছেলে মানুষই বলছি? যে এই অভিযোগটা সবসময়তে আছে, এটা কিছুটা বাস্তবও বটে।
আজকে কথা বলছি যে অশোকবাবু সবসময় কমপ্লেন করেছেন যে আমরা রাজ্য থেকে সাহায্য পাচ্ছি না। অশোক বাবুদের দল তারা যখন নাকি রাজ্য সরকারে চালিয়েছেন সেই সময়তে একটা কমন ফ্রেজ ছিল কেন্দ্রের বৈমাত্র্য সুলভ ব্যবহার, এটাও ছিল বরাবরই ছিল। উল্টো দিক থেকে বহু সময়তে এবারও দেখেছি শিলিগুড়ির ক্ষেত্রে প্রচারে বিজেপি এই কথাটা বলেছে যে ডাবল ইঞ্জিন রেল, যে এখানেও যা সরকার ওখানেও তাই সেটা সরকার। যদি হয় তাহলে পরে ভালো উন্নয়ন হবে। হ্যাঁ, নাও ঘটনা হচ্ছে যে একটা কেন্দ্রে একটি দল সরকারে আসবে, রাজ্যে একটি দল সরকারে আসবে, দুজনের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত ডিফারেন্স থাকতেই পারে, থাকবে, কোনো একটা বিষয়ে টাকা খরচ হবে কি হবে না সেটা নিয়ে দ্বিমত থাকবে, কিন্তু দুটোই তো সরকারের অঙ্গ। ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারে কিছু আইন কানুন আছে, যে আইন কানুনের দ্বারা এটা নির্ধারিত হয় যে কেন্দ্র রাজ্যকে কি কি দিতে বাধ্য। সেটা যদি কেন্দ্র না দেয় তাহলে এজেন্ডা থাকতে হবে। আবার রাজ্য সরকার সেই রাজ্যের মধ্যেকার কর্পোরেশনসগুলোকে বা অন্যান্য বডিগুলোকে কি কি দেবে না দেবে তার কিছু আইন কানুন আছে। একদম। এবার সেই আইন কানুন মেনে যদি রাজ্য সরকার দেয় তাহলে সেই অথরিটিগুলো তারা বলতে পারে না যে আমরা যা চেয়েছি পাচ্ছি না। এবার সেই যদি চাঁদ চায় চাঁদই দিয়ে দেবে তাকে, তা তো হয় না, সেখানে একটা বাস্তবতা থাকতে হবে। কিন্তু মিনিমাম ইকোনমিক সাপোর্ট যেগুলো তুমি বলছো যে যেগুলো কমন এজেন্ডা, এটা মিনিমাম ম্যাক্সিমামের ব্যাপার নয়, এটা কতগুলো আইন আছে, আমি সেই ডিপে যাচ্ছি না, তার বিশেষ কতগুলো আইন আছে কি কি দিতে হবে। সেই জায়গাটাতে নিশ্চয়ই এটাকে প্রোপাগেট করা যে আমি কেন্দ্রে থাকব, তবে রাজ্যে যদি আমি আসি, কোন একটা কেন্দ্রে যদি আমি আসি তবেই এখানে বেশি পাবে, না হলে কম পাবে, এই কথাগুলো না এগুলো খুব বিপজ্জনক। আজকে এগুলো বিজেপি বলেছে হয়তো ভোটে জিততে অনেক কিছুই করতে হয়। আমরা তো এটাও দেখলাম যে বিজেপির একজন বড় নেতা তিনি এটাও বললেন যে ভোটে যদি না জিততে পারি তাহলে পরে আদর্শ ধুয়ে কি জল খাবো। এক্স্যাক্টলি দিস ওয়াজ দ্য কোট, রাইট? দিলীপ বাবুর এটা একটা কোট ছিল। আজকে উনি অনেক বড় নেতৃস্থানীয় লোক, উনি নিশ্চয়ই সবকিছু মাথা রেখেই বলেছেন, কিন্তু এই বলাটার মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে ভারতবর্ষের রাজনীতিটা যেখানে গেছে সেখানে ভোটে জেতবার জন্য নেতারা কি ডান কি বাম কি মধ্যম সবাই একটা অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে তাদের বলার ক্ষেত্রে, রাইট? অনেক দূর পর্যন্ত তাদের বলবার ক্ষেত্রে পৌঁছে যেতে পারে। তো এটাকে না আমি খুব বেশি গুরুত্ব দিই না, এগুলোকে আমার মনে হয় ভোটে জেতবার যে মেকানিজম তার এক একটা পার্ট যেটা রাজনীতিবিদরা ব্যবহার করে, আর এই টাইপের চিপ পার্টগুলো এইটা কি তোমার মনে হয়? হ্যাঁ, আমি বলছি এটা ধরো যে বলছে তার একটা অজুহাত মনে হতে পারে অনেক সময় যে আমি কিছু করতে পারছি না, অতএব কি না আমাকে টাকা দিচ্ছে না। হতে পারে, তো অবশ্যই হতে পারে। আজকে সাংবাদিকতা করতে গিয়ে আবার তার উল্টোটাও আছে। আজকে আইনগতভাবে আমি কেন্দ্রে আছি, আমি আইনগতভাবে কোনো একটা রাজ্যকে কোনো একটা কিছুতে অফিসিয়ালি ডিপ্রাইভ না করে সেটা আটকে রেখে দিলাম। আমি খুব বেশি এক্সাম্পলে যাচ্ছি না, কিন্তু আমরা আমাদের সাংবাদিকতার জীবনে প্রচুর জায়গায় দেখেছি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড এমপিদের, এমএলএদের আটকে রাখা হচ্ছে। বহু জায়গায় হচ্ছে কিনা আমি জানি না, আমি বলবো না, কারণ হচ্ছে বললে পরে প্রশ্ন আসতে পারে কোথায় হচ্ছে এটা ডিটেলস দাও, তাই তো? মানে আপনার দিক থেকে প্রশ্ন আসতে পারে, যদি হচ্ছে বলছেন তো কোথায়? কাজে আমি হচ্ছে বলছি না, আমি বলছি দিস ইজ এ পসিবিলিটি, হয়ে থাকতে পারে যে কোথাও বন্ধ হয়েছে। ইলেকশনের 4 মাস আগে থেকে আজকে এমপিদের লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড, যার ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অথরিটি হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিও, সেই জায়গাটাতে এসে যদি রাজ্য সরকার একটা মৌখিক আদেশ বা মৌখিক নির্দেশনামা সব জেলা সমাহর্তাদেরকে করে রাখেন, যে মৌখিক যদি থাকে যে যেখানে যেখানে আমার দলের এমএলএ বা এমপি নেই, সেখানকার এমপিদের যে রেকমেন্ডেশনগুলো এমপি ল্যাডের, সেইগুলোকে আপনারা এখন ক্লিয়ার করবেন না, ধীরে ধীরে ক্লিয়ার করতে হবে। তো নির্বাচনের 5 মাস আগে থেকে যদি অন্য দলের এমপিদের কেন্দ্রগুলোতে ওই টাকাটা ইউটিলাইজড না হয়, তাহলে নির্বাচনের সময় তো আমি বলতে পারবো দেখো ওরা কাজ করেনি।
বোঝাতে পারলাম? একদম খুব ভালো জায়গায় তুমি কিন্তু এটা আমি ইমাজিনারি সিচুয়েশন বললাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা হয় অনেক সময়, আমি অনেক জানি না ক্ষেত্রে হয় হয়। কিনা, মানে হতে পারে। এবার তুমি যে খুব ডেমোক্রেটিক উত্তর দিয়েছো, Naturally. হ্যাঁ, ডিপ্লোম্যাটিক রিপ্লাই, এইটা তুমি আমাকে খুব ভালো একটা আমার মাথায় ক্লিক করে গেল, যে যখন পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার প্রজেক্টটা আসলো এবং দেখা গেল শয়ে শয়ে লোক বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বা বিভিন্ন জায়গায় একেবারে ছুটে গেল মাঠে ঘাটের মধ্যে, বিরোধীরা বলতে শুরু করলো, ঠিক তুমি যেটা বলছিলে, বিরোধীরা বলতে শুরু করলো এত লোক কেন এখানে সুবিধা নিতে এসছে, তার মানে আপনি কি 10 বছর কিছু করেননি? এই প্রপাগান্ডাটা কিন্তু চলেছে। এটাকে রেফার করে আমার তোমার কাছে যে প্রশ্ন, যে তাহলেও এই 212 ক্রস করে যাওয়ার মধ্যে আর কি কোনো কিছু ক্লিক করলো? মানে মানুষের যেমন বলছে একটা জিনিস বলছে যে না, ডান এবং কংগ্রেস ভোট সবটাই টু রেজিস্ট বিজেপি তৃণমূলে চলে গেছে, কিন্তু আমার মনে হয় না বামপন্থী মানুষগুলো এইটা করতে গিয়ে তাদের নীতি নৈতিকতা বর্জন করে তারা তৃণমূলে ভোট দিয়ে দেবে, এটা হয় না। তাহলে কি ফ্যাক্টর দাঁড়ালো সেখানে কি পিকের স্ট্র্যাটেজিক্যাল কোনো ফ্যাক্টর দাঁড়ালো? আমি ইলেকশন কভার করছি কত বছর হলো, সাংবাদিক হিসেবে ইলেকশন কভার করছি। তুমি একদিন আমাকে কথায় বলেছিলে 21 বছর। 21 বছর, ঠিক 2000 সাল থেকে নিজে সিরিয়াসলি কভার করছি। তার মাঝখানে এই ধরনের সার্ভেতেও টেক পার্ট করেছি, বহু ইতিহাস। এতগুলো বছরের মধ্যে অনেকগুলো লোকসভা, অনেকগুলো বিধানসভা এই রাজ্যের বা তার বাইরের, অনেকগুলো লোকাল এরিয়া মানে পঞ্চায়েত নির্বাচন, এগুলো সবই ঘেটেছি। আর যেহেতু জাতীয় স্তরের কাগজে আমাকে কাজ করতে হয়েছে, কাজেই আমাকে লার্জার পলিটিক্যাল ইস্যুস নিয়ে প্রচুর ঘাটতে হয়েছে। একটা জিনিস খুব কমন, রেজাল্ট ডিক্লেয়ার্ড হবার পর হ্যাঁ, এটা রেজাল্ট, তার কারণ হচ্ছে এটা এরকম হয়েছে, তার কারণ এটা স্টেনলেস স্টিল, এটা প্লাস্টিক, এটার মধ্যে একটা জটার রিফিল আছে, এটার মধ্যে চলে আসে, এটার মধ্যে স্প্রিং আছে, তাই এটা এই পেন, এরকম প্রচুর আসে। কিন্তু এই জিনিসগুলো ইলেকশনটা হবার আগে কিন্তু আসে না, ঠিক? এটাতে সবার আপত্তি থাকতে পারে যে অবশ্যই রেজাল্টটা হলে তারপরেই না তার অ্যানালাইসিস হবে, দ্যাট ইজ ট্রু, কিন্তু রেজাল্টের আগে অ্যাসেসমেন্ট হবে তো। এবারের নির্বাচনের আমার কাছে সবচেয়ে বড় লক্ষণীয় যেটাতে অশনি সংকেত দেখছি এই রেজাল্টের, সেটা হচ্ছে 6খানা বড় সার্ভে হয়েছে, 6খানা বড় এজেন্সি যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে প্রচুর কাজকর্ম করে, পড়াশুনো করে কাজ করে, তারা 6খানা বড় বড় সার্ভে করেছে, বড় বড় মিডিয়া হাউসগুলো তাদেরকে সাথে জুড়ে করিয়েছে। এই নিয়েলসন, এসি নিয়েলসন, অনেকে করেছে, অনেক আছে গেল। তার পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজেদের সার্ভে করেছে, অবশ্যই। কারো একটাও মিলেছে কি? তৃণমূল ভেবেছিল এই রেজাল্ট হবে? আমি খালি একটা বোধহয় ইয়ে ছিল, সেটাতে আমি একটা ওই এবিপি, আমি নাম বলি, সেখানে তৃণমূলকে যেরকম বড় নট এট অল, আমি বলে দেবো ফিগারগুলো, ইভেন বড় করতে গিয়েও এই ফিগার টাচ করতে পারেনি, অনেক নিচে ছিল। হ্যাঁ, 200 টাচ, আমি বলে দেবো ফিগারগুলো সবকটা, আমার সবকটা রেজাল্ট এই মুহূর্তে এর মধ্যে আছে আমার কাছে, 200 টাচ করতে পারে। নট এট অল। হাইয়েস্ট চাণক্য, তারা দেখিয়েছিল, প্রজেক্ট করেছিল তৃণমূলের জন্য হিউজ 180, ঠিক। অ্যাভারেজ এই 6টা বড় সার্ভের যদি অ্যাভারেজ করি, তাহলে তৃণমূলকে দেয়া হয়েছিল গড়ে, সবকটা সার্ভের তৃণমূলের প্রাপ্ত আসনকে যদি আমরা গড় করে দিই, তাহলে ওর দেখায় মোটামুটিভাবে 150 প্রায়। বেশ, তার এগেনস্টে ও 200 ক্রস করে গেছে। কিছুই মিলল না। মমতা ব্যানার্জি নিজে এক্সপেক্ট করেছিল এই রেজাল্ট হবে, কিন্তু উনি বলতেন, অবশ্যই বলতে হবে, সে তো সবাই বাম দলও জানতো যে ওদের খুব বেশি কিছু পাবে না, কিন্তু গণশক্তি বাম দলের যেটা মুখপত্র তাতে দেখানো হয়েছিল যে ওরাই সরকার গঠন করছে, এটা তো করতে হবে, কর্মীদের মনোবল বাড়ানোর জন্য করে, দের ইজ নাথিং রং ইন ইট। কিন্তু একান্তে যখন নাকি তৃণমূলের একদম শীর্ষস্থানীয় নেতাদের সাথেও কথা হয়েছে, নোবডি কুড এক্সপেক্ট দিস রেজাল্ট। সো উইথ বিজেপি, so with lefts, so with Congress, so with TMC. আমি শিলিগুড়ি লোকাল স্তরে আসি আর রাজ্য স্তরে যাই, nobody could expect this result। তার মানে কারো এক্সপেকটেশন ফুলফিল ছিলই না। আজকে রাজনীতিবিদরা মাঠে ময়দানে নেমে, প্রত্যেকটা দল মাঠে ময়দানে নেমে তাদের মতো করে তারা কাজ করেন, ভোটে তারা খেটেছেন, একটা অ্যাসেসমেন্ট তো তৈরি হয়, এত ভোট পেতে পারি,
আমরা যদি রিকল করি আজ থেকে বছর 20 আগে বাম দলগুলো ভোটের পরে ওরা একটা অ্যানালাইসিস করতো, রিভিউ করতো, সব পোলিং এজেন্টদেরকে নিয়ে বসে বসে ওরা অঙ্ক মেলাতো, হ্যাঁ, রুল টানা কাগজে ব্লক করে করে, এবং তার মধ্যে ফিগার মিলিয়ে মিলিয়ে রেজাল্ট বলে দিত যে এত সিট এই হতে পারে, 5% এদিক ওদিক হতো, 5-10% এদিক ওদিক হতো, তার বেশি কিছু হতো না। আমি কেন এটা বললাম, কেন অশনি সংকেত, তার কারণ হচ্ছে যে মানুষের মন বোঝা যাচ্ছে না। নো 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 নো, মন কখনো বোঝা যায় না। ভোটের রেজাল্ট, ভোটের কথা কেউ বলে না। আমরা সবাই তো সার্ভের রিপোর্ট নিয়ে আলোচনা করি, কিন্তু ক্যান ইউ রিকল কোনোদিন কেউ এসে আপনাকে জিজ্ঞেস করেছে দাদা আপনি কাকে ভোট দিয়েছেন? জিজ্ঞেস করলো? কোনোদিন করেনি। জিজ্ঞেস করলো আপনি কখনো বলেছেন যে আমি অমুককে ভোট দিয়েছি? সেটাই বলেনি। আমাকেও কেউ জিজ্ঞেস করেনি, কিন্তু আমি অনেককে জিজ্ঞেস করেছি সাংবাদিক হিসেবে সার্ভে করতে গিয়ে। তারা যে উত্তরটা দিয়েছে আমি কি খুব কনফিডেন্ট যে তারা ঠিকটা বললো কিনা। ঠিক এই জায়গাতে অনেকগুলো জিনিস না, অনেকগুলো প্রিজাম্পশন এখানে রোল প্লে করে, যে প্রিজাম্পশনগুলোকে সবকটা এর একটা ফ্যাক্টরাইজেশন করা হয় স্ট্যাটিস্টিক্সে। প্রত্যেকটা প্রিজাম্পশনকে প্লাস অ্যান্ড মাইনাস করে নিয়ে দেয়, মানে একটা ফর্মুলায় ফেলে দেয়। ফর্মুলায় ফেলা হয়। কীরকম ফর্মুলায় ফেলা হয়? যে সে তৃণমূল সরকার চালাচ্ছিল, তো তৃণমূল একটা সে স্বাস্থ্যসাথী কার্ড, কথার কথা বলছি। সো এটা দিস ইজ আ প্লাস ফ্যাক্টর। তো এই প্লাস ফ্যাক্টরটাকে আমরা ট্রিপল প্লাস ফ্যাক্টর হিসেবে ধরতে পারি, তার কারণে এটা খুব ভালো লাভ দিয়েছে সবাইকে। তো এটার জন্য অনেক লোক ওকে ভোট দেবে। সো ট্রিপল প্লাস ফ্যাক্টর টিএমসির ফেভারে। তার সাথে XYZ কোন একটা প্রকল্প যেটা এই গভর্নমেন্ট করেছিল, কিন্তু তাতে অনেক লোকের লস হয়েছে। সো দ্যাট ইজ এ ডাবল মাইনাস ফ্যাক্টর। সেখানে ডাবল মাইনাস, তাহলে তৃণমূলের ফেভারে থাকলো একটা প্লাস, 1 প্লাস ফ্যাক্টর টিএমসির ফেভারে থাকলো। এইবার প্রত্যেকটা দলকে নিয়ে তাকে মোটামুটি তার আগের বছরগুলোর যে ভোট ট্রেন্ড, তার থেকে ওর একটা বেঞ্চমার্ক ভোটিং পার্সেন্টেজ ধরে নেওয়া হয় যে ও কত পেতে পারে। হ্যাঁ, যদি আগের ফ্লোটাই যদি চলতে থাকে, তার এগেনস্টে মাঝখানে ও প্লাস ফ্যাক্টর প্লাস হলো তাহলে ও বাড়বে, মাইনাস হলো মাইনাস ফ্যাক্টর ওর কমবে। এইরকমভাবে ব্যালেন্সিংটা করা হয়, ঠিক আছে। তার পাশাপাশি কিছু তো সার্ভে জিজ্ঞেস করাই হয়। আমি এটা বললাম বটে যে কেউ আমাদের জিজ্ঞেস করেনি, কিন্তু করা হয়। হ্যাঁ, করা হয়, একটা স্যাম্পল সার্ভে। তো এই স্যাম্পল সার্ভের রিপোর্টগুলোকে কম্পাইলেশন করে ওর সাথে মেলানো হয়, মানে পুরো বিষয়টাই হচ্ছে একটা প্রিজাম্পশন অ্যান্ড প্রবাবিলিটির ওপরে তৈরি করা অত্যন্ত বিজ্ঞানসম্মত একটা বিষয়, যে বিষয়টা স্বাভাবিক কিছু নিয়মের ওপরে বেস করে তৈরি হয়ে গেছে। ঠিক তেমনিভাবে রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কিছু নিয়মের ওপরে বেস করে তাদের যে ভোট বোঝার যে ক্ষমতাটা সেটা তৈরি করে, তাই দিয়েই তারা বলে যে আমরা এত পেতে পারি, এত পাবো না। মজার ঘটনাটা হচ্ছে সেই কোনোটাই যখন রেজাল্টে মিলছে না, তার মানে ভোট কাস্ট করার যে স্বাভাবিক নিয়মগুলোকে আমরা ফলো করি তার কোনোটাই এখন ফলোড অ্যাকচুয়ালি ভোট হয় না, হচ্ছে না। এটা কখন হয়? এটা তখনই হয় যখন গোটা সিস্টেমটা কেওটিক হয়ে গেছে। গোটা সিস্টেমটা যে পদ্ধতিগতভাবে, আজকে আমার সামনে একটা জলের বোতল রাখা আছে, আমার জানা আছে মোটামুটিভাবে এই জলের বোতলটার পদ্ধতিগত দিক কি, কোথা থেকে কিভাবে আমার কাছে এসে পৌঁছেছে, মোটামুটি একটা জানা আছে। যখন এই পুরো মাঝখানের সিস্টেমটা রং হয়ে যাবে, আমি কিছুতেই মেলাতে পারবো না। আমি কিন্তু জানি যে এই জলের বোতলটা কোনো একটা সময়তে কোনো মাটির তলায় কোনো একটা থেকে জলটা উঠেছে, সেটা রিভার্স অসমোসিস হওয়ার পর তারা এই বোতলের ভেতরে ঢুকেছে। এটা স্ট্যান্ডার্ড একটা রুল। এটার উপর বেস করে আমি অ্যাজিউম করবো ও তার মানে এখানে এই জায়গায় জলের জায়গা আছে, ওখানে হতে পারে। আমি হয়তো শুনবো যে এটা যদি হঠাৎ করে যে ছাদের উপরে জল পড়েছিল সেখান থেকে কালেক্ট করে দেওয়া হয়েছে, তার মানে কি গোটা সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, যেটা আমি জানি না, জানার কথা না, বিকজ ইট ইজ নট সাইন্টিফিক। তার মানে তুমি বলতে চাচ্ছো যে হ্যাঁ, তার মানে এই রেজাল্টটা ঠিক এইভাবেই এরকম একটা অদ্ভুত একটা অ্যামাউন্টে চলে গেল, একদম অদ্ভুতভাবে গেছে। তার কারণটা হচ্ছে যে ছোট 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 অনেক ফ্যাক্টর, অজস্র লোকালাইজড ফ্যাক্টর। আচ্ছা, আমরা কি কখনো এগুলোকে কোনো অ্যানালাইসিস আনি যে গ্রামে ভোট দেওয়ার ক্ষেত্রে এটাও একটা রোল প্লে করে যে অমুক দাদা আমায় বলেছে অমুককে ভোট দিতে হবে, যদি না দিই আমার যে 8 কাঠা জমিতে আমি ডাল লাগিয়েছি তার উপরে চেন চলে যাবে। ইউ আন্ডারস্ট্যান্ড না? চেন চলে যাওয়া মানে পাকা ধানের ওপরে এপাশে একজন এপাশে একজন ধরে মাঝখানে একটা সরু চেন ধরে ক্ষেতের উপর দিয়ে যদি টেনে নিয়ে যায়, পাকা ধানে মই দেওয়া বলে, এটা যদি টেনে নিয়ে যায় গোটা সবকটা গাছ থেকে। এবং আমরা জানি আমাদের, তুমি তো জানবে, সেটা হচ্ছে বিগত পঞ্চায়েতে কিন্তু এই ট্রেনটা ছিল। তাহলে এটা একটা থ্রেট। মানে আমি থ্রেট মানে বলতে চাইছি কি, দিস ইজ দ্য থ্রেট ফর নট এনি পলিটিক্যাল পার্টি, বাট দিস ইজ আ থ্রেট ফর দ্য হোল সিস্টেম। যে জায়গাটায় মানুষের ভোট দেওয়ার
সম্পূর্ণ রকমভাবে তার রাজনৈতিক এবং সামাজিক চিন্তার প্রতিফলন হিসেবেই আসতে হবে। হুম। রাজনৈতিক সেটাই এবং তো সামাজিক healthy। চিন্তা, সেটা হেলদি, সেটা আসতে হবে, সেটা হ্যাঁ, আসতো, কিন্তু সেটা হয় না সেটা আসতো। পশ্চিমবঙ্গে। তাতে আমি এক দলকে সাপোর্ট করি, আপনি এক দলকে সাপোর্ট করেন, আপনি ভোট দিয়ে কাউকে জেতালেন, আমি বলবো সেটা ভুল, আমি এক দলকে সাপোর্ট দিয়ে জেতাবো, আপনি বলবেন সেটা ভুল, এটাই হেলদি ব্যাপার। হুম হুম কিন্তু কিন্তু এখন যেটা হয়ে যাচ্ছে, এটা রাজনৈতিক বা সামাজিক চিন্তার প্রতিফলন ভোটার নেই। পশ্চিমবঙ্গে আমরা আরো ডিপ অ্যানালাইসিস করলে এই যে 8টা চরণে ভোট হয়েছে না, হ্যাঁ। এই 8টা চরণে ভোটের সাথে সাথে রেজাল্টটাকে যদি কোরিলেট করে ফিগারগুলোকে দেখা যায় না, আর অনেক কিছু বেরিয়ে আসে, অনেক কিছু ফ্যাক্টর বেরিয়ে আসে এখান থেকে। একটা জিনিস আমাকে বলো দেবাশিস, সেটা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গটাকে দখল করার জন্য বা পশ্চিমবঙ্গটাকে নেওয়ার জন্য আমরা দেখেছি অদ্ভুত, মানে আমি আমার এত বছর বয়সে, তুমি এত বছর বয়সে, ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রিপিটেডলি মানে পরপর 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 এসে যাচ্ছেন। তাহলে তাদের একটা সাংঘাতিক ইন্টেনশন ছিল যে আমাকে যেন তেন প্রকারেণ হচ্ছে যে এটা নিতে হবে। সেক্ষেত্রে তারা তো ফেল করলো। এবার আজকের একটা জায়গায় একটা দেখছিলাম যে একটা একটা কৌতুক চিত্র, সেটা হচ্ছে তুমিও বোধহয় দেখেছো, হোয়াটসঅ্যাপে খুব ঘুরছে ওটা। সেটা হচ্ছে সূর্যকান্ত মিশ্র বিমান বোসকে প্রশ্ন করছে যে এত ভিড় ব্রিগেডে তারা তাহলে কারা? তখন বিমান বোস, এটা একটা কৌতুক, তারা বিমান বোস উত্তর দিচ্ছেন যে ওরা শুধু ডিম ভাত খেতে এসেছিল। আমার বক্তব্য হচ্ছে যে সত্যি কথাই তো, যে এত ভিড় বিজেপির প্রত্যেকটা, সে অমিত শাহ আসুক, যোগী আদিত্যনাথ আসুক, কিন্তু আলটিমেটলি 200 ক্রস করে গেল। আলটিমেটলি বাম কংগ্রেস বিধানসভায় নাই, জিরো হলো। জিরো হলো। ঠিক, ঠিক, ঠিক। তাহলে এই ভিড়টা কিসের? এটা কি কোনো মানে আবেগ না কি? মানে আদৌ কোনো পলিটিক্যাল ইডিওলজি আমাদের মধ্যে আছে না নেই? সেই এই জায়গাটাকে না এত সরলীকৃত সরল সাধারণ সমীকরণ হিসেবে দেখলে হয় না। 213 আর 77 হুম রেশিওটা হচ্ছে 1:3, হুম তাই তো? হুম বিজেপির 3 গুণ পেয়েছে টিএমসি। হুম টিএমসি বিরাট জয় আমরা বলছি, বিজেপির বিরাট হার আমরা বলছি। হুম আমি এই জায়গাটা আসার আগে শুধু প্রধানমন্ত্রীর জায়গাটা বলিনি একটু, যে প্রশ্নটা ছিল যে প্রধানমন্ত্রী হ্যাঁ, মানে এত repeatedly এসছে। সি দেয়ার ইজ নাথিং রং ইন ইট। ভোটে যখন জিততে হবে, ওরা লেগে পড়েছিল এখানে ভোটে জেতার জন্য, অ্যান্ড বিজেপি নেভার এক্সপেক্টেড দিস গুড রেজাল্ট ফ্রম আসাম। হুম যে আসাম যদি খারাপ হয়, তাহলে পরে আমাকে ইস্টার্ন ইন্ডিয়াতে ফুটেজ রাখার জন্য পশ্চিমবঙ্গকে ধরতে করতে হবে। ঠিক। সো দে আর ভেরি ডেসপারেট। আর এই ডেসপারেশনের কিছু কমার্শিয়াল রিজনও থাকতে পারে। ওই ওয়ান সেকেন্ড আমি সেই ডিপ্লোম্যাটিকের বলছি, থাকলেও থাকতে পারে কিছু কমার্শিয়াল রিজন, পিওরলি কমার্শিয়াল রিজন, নট পলিটিক্যাল। আর সেই কমার্শিয়াল রিজনকে জাস্টিফাই করতে গেলে দ্যাট উড হ্যাভ বিন ইজিয়ার ফর বিজেপি টু, ইফ ওরা যদি এখানে পাওয়ারে আসতে পারতো, তাহলে কমার্শিয়াল রিজনগুলো অবশ্যই ইজি হতো, যে সরকার যেখানে থেকে তার সুবিধা মতো সেভাবে কাজ হয়। আবার মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব অ্যান্ড দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, বিজয় কেরালা, এই লোকগুলো না রাজ্য স্তরের নেতা হলেও এদের না একটা ন্যাশনাল প্রেজেন্স আছে। হ্যাঁ, তা আছে, ঠিক না? তা আছে। এবার মমতা তো আরো হয়ে গেল। ন্যাশনাল প্রেজেন্সের যারাই আছে তাদেরকে কর্নার করে রাখা অ্যান্ড আটকে রাখাটা অবশ্যই বিজেপির জন্য ইন্টারেস্টিং হবে, এবং ওদের কাজ। আমি বিজেপির পলিসি মেকার হলে আমিও তাই করতাম, কাজে আমি মমতাকে আটকাতে চাইতাম, রাইট? এবার যে কারণে ওরা করেছে, ওরা জানতো, বারবার এসছে, ওরা জানতো যে যদি বিজেপি টিএমসিকে এখানে হারিয়ে দেওয়া যায়, সরকার থেকে যদি বেরিয়ে যায়, টিএমসি দল রেখে দেওয়াটা ওরা বিন ভেরি ডিফিকাল্ট। একদম একদম। এবং জাতীয় রাজনীতিতে একদম কোনো, এবং বোঝা গেছে হয়ে যাবে কে কতটা কংক্রিট তার দলের মধ্যে, দলের প্রতি কার কতটা লয়ালটি, সেগুলো ইলেকশনের কিছুদিন আগেই বোঝা গেছে। একটা দল যে নিজের 294টা সিটের মধ্যে 150-র উপরে বাইরে থেকে আনা লোককে দিয়ে তাকে ক্যান্ডিডেচার দিতে হয়, বিজেপি ওর নিজের লোক ছিল না। আবার তেমনি তৃণমূল, সে তার নিজের সরকার চালালো এতদিন, নিজের এমএলএ এমপিদেরকে নিজের দলে টিকিয়ে রাখতে পারছে না, ঠিক? কাজে কোন রাজনৈতিক নেতাদের লয়ালটি টু দেয়ার ওন পার্টি সে বোঝা গেছে, ঠিক? কাজে ওগুলো ছেড়েই দিলাম। বাট আজকে মমতা ব্যানার্জি এই পার্টিটা টিকিয়ে রাখতে পারতো না যদিও সরকারে না থাকতো। তো ওকে ন্যাশনাল লেভেলে মমতা ব্যানার্জির উত্থানের বা উত্থান, পুনঃ উত্থান, সেটা হওয়ার আগেই যদি ওকে মেরে রাখা যায়, সেইটা একটা দারুণ টার্গেট ছিল। তুমি বলছো পলিটিক্যাল টার্গেট, এবং এখানে নাথিং রং ইন ইট।
এটা তো যে কোনো রাজনীতিবিদ অবশ্যই অবশ্যই করবে। অবশ্যই ঠিক ঠিক বলেছো। এবার আমি একদম মাইক্রো লেভেলে আলোচনাটাকে নিয়ে আসছি, সেটা হচ্ছে শিলিগুড়ি কেন্দ্রে। শিলিগুড়ি কেন্দ্রে অনেকগুলো ছোট 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 ইপস অ্যান্ড বার্ডস প্রশ্ন তোমার কাছে আমি রাখবো। এইটা কি সত্যি, মানে যে যদি শিলিগুড়ি কেন্দ্রে বা ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে শঙ্কর ঘোষকে নমিনেট করতো ফ্রম সিপিএম, তাহলে তিনি সিপিএমেই থাকতেন এবং উইন করতেন? এটা এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে এই অশোক ভট্টাচার্য হেরে যাওয়ার পর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাকে সমালোচনা করা হচ্ছে যে তার অনেক বয়স হয়ে গেছে, কেন তিনি দাঁড়ালেন, ইত্যাদি ইত্যাদি। তৃতীয় হচ্ছে যে শিলিগুড়িতে কোনোদিনও হিন্দি ভাষাভাষী লোক বা যারা বিজেপি কেন্দ্রিক লোক তারা কোনোদিনও এই হারে আর কি রিফ্লেক্ট করতো না কোনোদিনও। এইরকম একটা জায়গায় জাস্ট 1 বা 1.5 মাসের মাথায় একটা দলে গিয়ে শিলিগুড়ির মতন একটা জায়গায় সে উইন করে গেল। হোয়াট ইজ দ্য ম্যাজিক বিহাইন্ড ইট? মানে কি এটা কি কোনো যুবশক্তি, মানে হি ইজ এ ভেরি ইয়াং, আচ্ছা চলো একে দিয়ে আমার অনেক কাজ হয়ে যাবে, অশোকদাকে দিয়ে আর হবে না? অবশ্যই এইগুলো হচ্ছে কালারফুল স্টেটমেন্ট টু জাস্টিফাই দিস উইন। এগুলো অনেক সময়তে আর্টিকেল লিখবার সময়তে আর্টিকেলকে বিউটিফাই করবার জন্য এই টাইপের অ্যানালাইসিস করা যেতেই পারে, হয়তো কখন আমিও করে থাকবো বা করবো হয়তো, জানি না। বাট 3টে প্রশ্নের 3 নম্বর প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আচ্ছা, হিন্দি ভাষাভাষী লোকজন তারা এই লেভেলে তারা এই লেভেলে সাপোর্ট রেন্ডার করেছে টুয়ার্ডস বিজেপি। রাইট? তারা আগে কখনো করেনি। ঠিক এটার মধ্যেই লুকিয়ে আছে উত্তরটা, যেটা প্রথমটা হচ্ছে যে যদি শঙ্করকে সিপিএম নমিনেট করতো তাহলে পরে কি ও জিততো না। তার কারণ হচ্ছে হিন্দিভাষী লোক বা যে লোক আজকে বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে, তারা যদি বিজেপিকে ভোট দিয়ে থাকে তাহলে তখনও বিজেপিকেই ভোট দিবে। একদম এখানে মানুষটা ফ্যাক্টর হয়নি। সেক্ষেত্রে হয়তো বা মানুষ হিসেবে ভালো মন্দ, পুরনো চেনা নতুন এসব হলে পরে তার জন্য 10-5 দুটো ভোট এদিক ওদিক হতে পারে, কিন্তু তার বদলে তার জন্য যে বিরাট কিছু একটা চেঞ্জ হয়ে যেত তা তো না। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা তো ঠিক যে অশোকবাবু অ্যান্ড শঙ্করবাবু এই দুজনে আমার যথেষ্ট কাছের লোক, কিন্তু এই দুজনের যদি ব্যক্তি পরিচিতি ধরা যায় তাহলে অশোকবাবুর ব্যক্তি পরিচিতি খুব স্বাভাবিকভাবেই অনেক বেশি, তাই না? হ্যাঁ, কাজেই সেদিক থেকে বরঞ্চ অশোকবাবুর বদলে যদি শঙ্করবাবু দাঁড়াতেন সিপিএম এর ক্যান্ডিডেট হয়ে তাহলে হয়তো রেজাল্টটা আরো খারাপ হতো, সিপিএম এর আরো কম ভোট পেত। এবার প্রশ্নটা হচ্ছে যে মাঝখানে 2 নম্বর যে প্রশ্নটা ছিল, 2 নম্বর প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে যে কি যেন 2 নম্বর প্রশ্নটা ছিল যে, মানে আমি বলতে গেছিলাম যে এই ক্যান্ডিডেট হয়ে সে নমিনেটেড পেলে সে জিততো কিনা, এটা একটা 1 নম্বর ছিল হিন্দি ভাষাভাষী। 3 নম্বর আর একটা কি করলাম আমি নিজেই এখন মনে করতে পারছি না, সেটা হচ্ছে না, হ্যাঁ মনে পড়েছে, সেটা হচ্ছে যে এই হঠাৎ করে শিলিগুড়ির সব মানুষগুলো বিজেপিকে ভোট দিয়ে দিল, এই ট্রেনটা ছিল না। এই যে প্রথমে যে জায়গাটা আমি এসেছিলাম না, প্রথম যেটা হচ্ছিল যে ভোটের রেজাল্টটা কারোরই কখনো মিলছে না, তাই তো? তার কারণটা হচ্ছে যে হঠাৎ করে বিশেষ কিছু ফ্যাক্টর প্লে করছে এবং লোকে ফ্লো করছে। এই যে ভোটের ফ্লো সেটা কোনো থিওরি মানছে না। হ্যাঁ, এই জিনিসগুলো আমি হুইমস বলবো, এই জিনিসগুলো তখনই কাজ করে ছোট ছোট রাজনৈতিক এবং ট্রুলি রাজনৈতিক এবং সামাজিক সমীকরণের বাইরের ফ্যাক্টরগুলো যখন করে তখন এই ধরনের ইম্প্যাক্ট হয়। আমরা খেয়াল করে দেখেছি বেশ কিছু ছোট রাজ্যে না, আমরা দেখেছি ভোটে যে এই দল যদি জিতলো, হয়তো সিকিমেও আমরা দেখেছি একটা সময়তে হতো যে 32-33টা সিট সবকটাই একটা দল পেল, হয়েছে অনেকবার। তারপরের বার হয়তো সবকটাই ওই দল পেয়ে গেল। পাহাড়ে আমরা দেখেছি সুভাষ ঘিসিং নেতা সবাই সুভাষ ঘিসিং, হঠাৎ করে অ্যাব্রাপ্টলি বিমল গুরুং নেতা সবাই বিমল গুরুং। কেন হয় এটা? একটা রাজনৈতিক চিন্তার ফলে যদি এই পরিবর্তনটা হয় তাহলে কি এত সহজে লোকের রাজনৈতিক চিন্তার চেঞ্জ হয়? এক্স্যাক্টলি, আমি ওটাই আসতে চাইছি, সেটা হয় না। ইট টেকস টাইম। বাম দলগুলোকে কত দিন লেগেছিল ক্ষমতায় আসতে এখানে, কিন্তু
একটা সেই সময়কার রাজনৈতিক পটভূমিকায় যে পরিবর্তনটা ছিল 70-এর দশকের শেষে, 70-এর দশকের শেষে। তারপরে ওরা এসছিল এবং সেই আশাটা কিন্তু বহুদিন ধরে কন্টিনিউ হয়েছে। হুম। এটা তো অনস্বীকার্য যে বাম দলগুলোর একটা সময়তে সরকার চালানোটা সেটা পশ্চিমবঙ্গের জন্য আশীর্বাদ হিসেবে এসেছিল প্রো পিপল ছিল অবশ্যই কিছুটা সময়, একদম একদম। তারপরে অবক্ষয় এবং সবকিছু আছে যার ফল ভুগতে হয়েছে ওদেরকে। কিন্তু আবার তেমনি ওদের যে চলে যাওয়াটা, সেই চলে যাওয়ার জন্য যে রক্তক্ষরণ যেটা, সেই ক্ষরণটাও কিন্তু বহুদিন ধরে হয়েছে। হুম। তবে গিয়ে ওরা কিন্তু অফ হয়েছে। অফ হওয়ার সময় তো প্রথম টার্ম মমতা ব্যানার্জি যখন এসেছিল তখনই কিন্তু এরকম ওভারওয়েলমিং রেজাল্ট হয়নি। না, 2011 সালে এটা হয়নি। তার মানেটা কি? তার থেকে তখনও বামেদের কয়েকটা সিট ছিল, তারপরে আরও কমেছে আরও কমেছে। আমি যদি এটাকে রাজনৈতিক পরিবর্তন বলে ধরি তাহলে পরে ইট টুক টাইম। কিন্তু এই যে অ্যাব্রাপ্টলি হঠাৎ করে বদলে যাওয়া, এটা তার মানে এটা রাজনৈতিক পরিবর্তন নয়। এই মানে পরিবর্তন শিলিগুড়ি হচ্ছে- সিটটাকে যদি আমি ধরি, আমি কথার কথা বলছি, শিলিগুড়ি সিটের মধ্যে অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় হয়েছে। এবার 2019-এর নির্বাচন যদি আমি ধরি, 2019-এর নির্বাচন, 2019-এর পার্লামেন্টারি ইলেকশনের সময়তে শিলিগুড়ির ভোটের সংখ্যা ছিল হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1,70,000 বা এরকম শিলিগুড়ির থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির এলাকার ভোট ছিল। তো এই 1,70,000 ভোটের মধ্যে বিজেপির পাওয়া ভোট, আমি পাহাড় ছেড়ে দিলাম, কিন্তু পাহাড়ে বিজেপিকে পাহাড়ের রাজনৈতিক দলগুলো সমর্থন করেছিল, কাজে ওরা ওখানে বেশি পাবে জানাই ছিল। হ্যাঁ দেবেই। শিলিগুড়ি প্লেইনসে সেখানে 1,70,000 ভোটের মধ্যে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 1 লক্ষর কিছু ওপরে। তার এগেনস্টে সিপিএম এর প্রাপ্ত ভোটের সংখ্যা কত ছিল? ডু ইউ রিকল? 19,900 ভোট। ঠিক, অনেক ডিফারেন্স, 19,900 ভোট মাত্র। মাত্র। অ্যান্ড তৃণমূলের ছিল হচ্ছে সেখানে 39,000 সামথিং। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক কিছু সদস্য কিছু নই, কিন্তু আমি যেহেতু একেবারে নির্বুদ্ধি সম্পন্ন লোক নই, মানুষ নই, কাজে আমার অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধিতেই আমি বুঝি যে শিলিগুড়িতে বিজেপি এবং সিপিএম এর তার সাংগঠনিক ক্ষমতাটা কখনোই 1 লক্ষ ভার্সাস 20,000 নয়, সাংগঠনিক ক্ষমতা যদি দেখি, আর রাজনৈতিক সাংগঠনিক ক্ষমতা অ্যান্ড গ্রাউন্ড প্রেজেন্স। একটা সময় তো টানা অশোকবাবু জিততেন। আমি জেতা ছেড়েও দিলাম, শিলিগুড়িতে সবসময়তে মানে লেফট অ্যান্ড নন লেফট অলমোস্ট ইকুইলিব্রিয়ামে রান করেছে। সেই জায়গাতে লেফট অ্যান্ড নন লেফটের মধ্যে 1:5 এর যে ডিফারেন্সটা হঠাৎ করে 2019-এ হয়ে গেল, হ্যাঁ, এটা কেন হয়েছিল? তার মানেটা কি? যে রাজনৈতিক পরিবর্তনেরই যে রিফ্লেকশন এটা তা হয় না, কিছু হিমস কাজ করে। সেক্ষেত্রে কি ধরো ব্যবসার একটা ফ্যাক্টর আছে? হতেই পারে, ব্যবসা নেই, ইন্ডাস্ট্রি গ্রোথ নেই। এবার যারা বড় বড়, এগেইন এই জায়গায় আসছি, যদি এটাই ইস্যু হয়ে থাকে যে ব্যবসা নেই, ইন্ডাস্ট্রি নেই, যেগুলো কোর ইস্যু, আমি সেটাকে বলবো সামাজিক চিন্তার প্রতিফলন। সেটাও কি হয়েছে? ব্যবসা নেই বলে যদি ভোট না হয়ে থাকে তাহলে তৃণমূলের তো ভোট পাওয়া উচিত না। এক্স্যাক্টলি। হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে করোনা অনেক সুন্দর অজুহাত এনে দিয়েছে অনেককে, সবাইকে। করোনার জন্য ব্যবসাপাতি নষ্ট হয়েছে, সব ঠিক আছে। হোয়াট অ্যাবাউট লাস্ট 10 ইয়ার্স? ওয়েস্ট বেঙ্গলের যদি আমি এই কম্প্যারিজনেই যাচ্ছে না, কিন্তু আমি যদি পশ্চিমবঙ্গেরই বিগত 10 বছর, তার আগের 10 বছর, তার আগের 10 বছর করে আমি 60-এর দশকে পর্যন্ত চলে যাই, পুরো পরপর কম্পেয়ার করে আসি, তাহলে পরে আমরা এই লাস্ট একটা ডিকেডে যে কমার্শিয়াল গ্রোথ হয়েছে সেটাকে কি খুব হেলদি বলতে পারি ওয়েস্ট বেঙ্গল? না, ওয়েস্ট বেঙ্গলে হেলদি তো হলো না। তাহলে পরে যদি এই যে অনেক যে বলেছে না এটা এখানে অর্থনৈতিক অগ্রগতি ছিল না, তাই জন্য ওরা হেরেছে, তাই সেই জন্য লোকেরা ভোট দেয়নি, হ্যাড দিস বিন দ্য থিং, তাহলে পরে তো তৃণমূলের পাওয়ার কথা না। এবার এই যে সিট পাওয়ার সংখ্যায় 213 আর এদিকে 77, 1:3, ভোট পার্সেন্টেজের ডিফারেন্স কত? অনেক বেশি। কত? নো, ভোট পার্সেন্টেজ 48% বোধহয় ওরা। 38% হচ্ছে বিজেপি, হ্যাঁ, 38%, 47% তৃণমূল, 47%। 9%-এর তফাৎ। প্রতি 100টা লোকের মধ্যে যতজন তৃণমূলকে ভোট দিয়েছে তার থেকে মাত্র 9 জন কম বিজেপিকে ভোট দিয়েছে। তার মানে
নেহাত কম লোক বিজেপিকে ভোট দেয়নি। সেটা তো বটেই, বিজেপির তো 3টে এমএলএ ছিল, সেখান থেকে আজকে গ্রোথ হয়েছে 77 ওর ভোট পার্সেন্টেজে গ্রোথ হয়েছে 28%। অনেক বেশি, অনেক বিজেপি ভোট পার্সেন্টেজে গ্রোথ হয়েছে 28%, ঠিক। তার জন্য ওর সিট নাম্বার বেড়েছে। ভারতবর্ষের ইতিহাসে কিন্তু এটাও আছে যে ভোট কম পেয়েছে, মোট ভোট কম পেয়েছে, কিন্তু সরকার গঠন করেছে, সেই এক্সাম্পলও আছে। হ্যাঁ। সংখ্যার সিটের সংখ্যায় হয়তো বেশি হয়েছে, ছোট 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 কনস্টিটিউয়েন্সি, তাতে কম মার্জিন আমি জিতেছি। আর বড় বড় কনস্টিটিউয়েন্সি, তাতে বিরাট মার্জিন আমি হেরে গেছি। তাতে দেখা যাবে আমার সিট সংখ্যা আপনার থেকে বেশি, আমি বেশি। সরকার গঠন করছি, এরকমও হয়েছে। তো কাজেই নট দ্যাট যে টিএমসি একটা হিউজ পাওয়ার নিয়ে এখানে এসছে অ্যান্ড বিজেপি প্র্যাকটিক্যালি নাথিং, ইগনোরেবল, তা নয়। ভোটের সংখ্যাতে কিন্তু অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছে। কাজে দের ইজ নো চান্স ফর কমপ্লাসেন্সি, নো স্কোপ ফর কমপ্লাসেন্সি। মানে 38 আর 47, ইয়েস, 47 হচ্ছে টিএমসির, তার মানে 38 হচ্ছে বিজেপির। তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ থাকা উচিত, অবশ্যই থাকা উচিত। প্রথম লেফট ফ্রন্ট গভর্নমেন্ট যখন এসেছিল, প্রথম 77-এ, তার কত পার্সেন্ট ছিল? 50% থেকে অনেক কম ছিল। 41 বা 42% ভোট নিয়ে তারা সরকার গঠন করেছিল। পাহাড়ে বিজেপি 3টে সিট, যে বিজেপির যে পাহাড়ে জেতাটা, ভোটের অঙ্ক তো হচ্ছে কাটাকুটির খেলা। আজকে আপনি বলুন তো, পাহাড়ে যদি গোর্খা জনমুক্তি মোর্চা দুটো ভাগে ভেঙে না থাকতো, তাহলে বিজেপি উইন করে না। সেক্ষেত্রে তো বিমল গুরুং এবং আমাদের অনিত থাপারা একসঙ্গে যদি হতো, হয় না তো। অ্যান্টি বিজেপি, আমি যদি শুধু ওদের ভোটগুলো যোগ করি, তাহলে ওরা যে ভোটটা দাঁড়ায় তার থেকে কিছু বেশি পেত। তার কারণ পাহাড়ের অনেক লোক হয়তো ওদের প্রতি বিরক্ত হয়েছে যে ওরা এরকম নিজেদের মধ্যে মারামারি করছে, হয়তোবা তারা ভোট দিয়েছে বিজেপিকে, তারা তখন জনমুক্তি মোর্চাকে ভোট দিত। আর একটা ফ্যাক্টরও কি কাজ করেছে যে এবার লোকাল লোক দাঁড়িয়েছে, বাইরের কেউ না। এটা বলবার জন্য বলা যেতেই পারে, বাইরের লোকাল অ্যাসাচ আমার মনে হয় না খুব বেশি কিছু রোল প্লে করে। পার্টি ওয়ার্কারদের মধ্যে রোল প্লে করে, তারা প্রচুর তাদের উষ্মা প্রকাশ করে। স্বাভাবিক, প্রত্যেকটা পার্টির কর্মীরা যারা মার খেয়ে মার দিয়ে কষ্ট করে দলটাকে 5 বছর চালায়, তার কাছে যদি বাইরে থেকে একজনকে নিয়ে এসে, যেটা তৃণমূলের ক্ষেত্রে হলো। তৃণমূল কেন, আজকে শঙ্কর ঘোষ যখন নমিনেশন পেলেন এখানে বিজেপিতে, সেই সময়তে বিজেপিতে উষ্মা ছিল, প্রচুর ছিল, তো থাকাটা স্বাভাবিক, থাকাটা স্বাভাবিক, একদম ঠিক। থাকাটা স্বাভাবিক। কিন্তু সেক্ষেত্রে প্রত্যেকটা দল তার নিজের মতো করে বুঝে তারা ক্যান্ডিডেটচার দেয়। তো আজকে সেই জন্য কিন্তু একটা সময় থেকে তারা আবার কিন্তু প্রার্থীকে জেতানোর জন্য লড়ে যায়, বোঝানো হয়, কাউন্সিলিং হয়, এইসব, ঠিক আছে, তারা লড়ে যায়। তো এক্ষেত্রে সুবিধা হয় কি, জেতা আর হারা সেটা নিরূপিত হয়ে যাবার পর এটা তখন একটা মানে কি বলবো, একটা ডিসকাশনের ওয়ে আউট হিসেবে ইউজড হয়। আজকে কথার কথা বলছি, ওম বাবু এসে এখানে যে ভালো রেজাল্ট করলেন, ওম বাবু তো দ্বিতীয় পজিশনে, হ্যাঁ অবশ্যই দ্বিতীয় পজিশন, এটা বলার ব্যাপার, তৃণমূল এক্সপেক্ট করেনি, বলার ব্যাপার। তো ইলেকশনের আগের দিন পর্যন্ত তো বলা হয়েছিল যে ও একেবারে বহিরাগত ক্যান্ডিডেট, কিছুই না। আজকে উনি যদি জিতে যেতেন, আমরা কি বলতাম? আমরা তখন বলতাম যে তৃণমূলের যে দাঁতে দাঁত চেপে লড়ে যাওয়া যে মানসিকতা প্রথম থেকে দেখা গিয়েছিল, সেটাই কিন্তু ওনাকে জেতালো। বলতাম কি না এই কথাটা? হ্যাঁ, তার মানে যখন নাকি রেজাল্টটা বেরিয়ে যায়, তখন বেরিয়ে যাওয়া রেজাল্ট দেখে আমরা প্রচুর অ্যানালাইসিস ফ্রেম আউট করি। আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমার মনে হয় যে এই ফ্রেম আউটটা করতে হয় বলে করা হয়, কিন্তু আমরা যখন করি এটা, তখন আমরা সবাই জানি যে এর পেছনে কতটা সারবত্তা আছে। আমরা নিজেরাও প্রশ্ন করি সেটাকে। একদম। অনেকক্ষণ কথা বলছি আমি দেবাশিসের সঙ্গে। আচ্ছা দেবাশিস, আরেকটা প্রশ্ন তোমাকে করছি, সেটাও রাজ্যভিত্তিক। প্রথমবারে দেখা গেল 1200 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন। আমি জানি না সেখানে কি হয়ে আছে, সেটা নিয়ে অনেক কিছু তিনি বলছেন, মামলা করবেন, তাকে গান পয়েন্টে গুনতে বাধ্য করা হয়েছে। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা গেল যে তিনি হেরেছেন। সেক্ষেত্রে নিয়মটা কি? মানে তাকে তো, তিনি তো সিএম হবেন, তাহলে তাকে 6 মাসের মধ্যে কোনো একটা অ্যাসেম্বলি থেকে জিতে আসতে হবে। সিএম হবে, মমতা ব্যানার্জি সিএম হবে। নিয়মটা হচ্ছে ওনাকে 6 মাসের মধ্যে জিতে আসতে হবে। ওনার জন্য সেফ কোন একটা সিটে 213টা আছে না, একটা তো ওই যে কাজল বাবু মারা গেছেন, উনি জিতেওছেন, ওটা জিতেওছেন, তো ওই জায়গাটা তো বাই ইলেকশন হবে। এবং ওটা যদি তৃণমূল মনে করে যে খুব বেশি সেফ সিট নয়, যদি মনে করে, এখন সব ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সিট সেফ সিট তৃণমূল মমতা ব্যানার্জির জন্য, রাইট? কারণ 213টা নিয়ে আসার পর এখন ওনার জন্য যে কোনো সিট সেফ সিট, উনি যেখানে দাঁড়াবেন জিতে যাবেন। শিলিগুড়িতে যদি আজকে বিজেপি এমএলএ কোনো কারণে পদত্যাগ করেন, তাহলে এখানে বাই ইলেকশন হলে মমতা ব্যানার্জি জেতালে ওখানেও মমতা ব্যানার্জি এখানেও জিতবে। হ্যাঁ, তো যেহেতু 213 আছে, ঠিক আছে। তো এবার
ওনাকে 6 মাসের মধ্যে জিতে আসতে হবে। হুম। আর 6 মাসের মধ্যে জিতে যদি উনি নাও বা আসেন, ঠিক আছে, তাহলে এত বড় একটা দল এত দিন ধরে উনি চালিয়েছেন, সেক্ষেত্রে ওনার তো সেকেন্ড লেফটেন্যান্ট নিশ্চয়ই কেউ কাউকে আছে থাকতে হবে। আছে সেটা সে- সুব্রত সে- বাবু সে- আছেন। যেই থাকুক, সে চিফ মিনিস্টার হবে সুব্রত বাবুর মতো একজন পোর খাওয়া একজন রাজনীতিবিদ, যে 25 বছর বয়সে মন্ত্রী হয়েছিলেন। হুম, হ্যাঁ, তো ভারতবর্ষের ইতিহাসে বোধহয় সবচেয়ে কম সর্বকনিষ্ঠ, বছরের হ্যাঁ, তাই বলা হয়। সর্বকনিষ্ঠ মন্ত্রী। তো উনি আছেন। আর যদি মমতা ব্যানার্জি কোনো কারণে বলছি ইমাজিনারি সিচুয়েশন আসতে না পারেন এবং চিফ মিনিস্টার করবার মতো ওনার আদেশ যিনি শিরোধার্য করে, দলের আদেশ শিরোধার্য করে চিফ মিনিস্টার হবেন, এই রকম কাউকে তৃণমূল খুঁজে না পায়, তৃণমূলের সরকারটা পড়ে যাওয়া উচিত। তার কারণ দিস পার্টি প্রুফ করবে যে দে ডোন্ট ডিজার্ভ দিস গভর্নমেন্ট। মানে ওয়ান ম্যান আর্মি হয়ে গেল আর কি। না, শুধু ওয়ান ম্যান আর্মি বলে না, ওয়ান ম্যান আর্মি হলো মমতা ব্যানার্জি সিএম থাকুন চাই না থাকুন, উনি তো নেত্রী। হুম। যে দল তার নেত্রীকে মানবে না, সেই দলের মিনিমাম শৃঙ্খলাবদ্ধতা নেই। আর মিনিমাম শৃঙ্খলাটুকু না থাকলে দলটা পড়ে রাজ্যবাসী যাবে। হিসাবে আমাদের জন্য খুব ভয়ের না সেটা? ভয়ের। দলটার পড়ে যাওয়া উচিত। আমার শেষ প্রশ্ন, আমরা একটু পরেই শেষ করব, সেটা হচ্ছে যে ঠিক জাস্ট পিন পয়েন্ট অ্যান্সার, সেটা হচ্ছে যে বিরোধী যে, মানে আমি একটা জিনিস দেখলাম এবার, যারা বেশিরভাগই নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছেন তারাই পরাজিত হয়েছেন, অলমোস্ট দু একজন বাদ দিয়ে। এদের কি মানে পলিটিক্যাল ক্যারিয়ার গেল? না না, কিসের পলিটিক্যাল ক্যারিয়ার গেল? পলিটিক্যাল ক্যারিয়ার ডিপেন্ড করে সমাজ, আমার আপনার ভালো লাগা, যুক্তি, র্যাশনালিটি, তার কোনোটার উপরে না। ডিপেন্ড করে যে রাজনৈতিক নেতাদের কিসে ফায়দা হবে তার উপরে। হ্যাড দিস বিন দ্য থিং, তাহলে পরে বিমল গুরুং এর পলিটিক্যাল ক্যারিয়ার তো শেষ, বলে দেওয়া হয়েছিল শেষ। হ্যাঁ। হি ইজ নো মোর। আবার এসে আপনি বলুন তো, এখানে তৃণমূলের রাজনৈতিক গেইন ছিল ওকে নিয়ে আসার জন্য, হয়তো মমতা ব্যানার্জির কিছু একটা প্ল্যান প্রোগ্রাম হয়তো ছিল, উনি নিয়ে এসছেন। তো কাজেই রাজনৈতিক জীবন শেষ হয়ে গেল কিনা, পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে গেল কিনা, যেটা মাসেল পাওয়ারের উপরে সেটা যুক্তি, তর্ক, গপ্পর উপর ডিপেন্ড করে না। সেটা সম্পূর্ণ রকম ভাবে ডিপেন্ড করে রাজনৈতিক নেতাদের ফায়দা কিসে হবে তার উপরে। আমি হয়তো খুব সার্কাস্টিক ওয়েতে বললাম, কিন্তু তার লাভ লোকসানের উপরেই সেটা হয়তো হবে। আমি যা কিছু বললাম পুরোটাই সমস্ত রাজনৈতিক দল এবং নেতা নেত্রীদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করেই বললাম। ঠিক আছে, বাস্তবতা। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে যে এই প্রথম শিলিগুড়িতে মানে বাম দলের পরে একবার তৃণমূল কংগ্রেসের এমএলএ ছিলেন ডাক্তার রুদ্রনাথ ভট্টাচার্য, তারপরে দ্বিতীয়বার এই তৃণমূলেরই হলো না, বিজেপির হলো। শিলিগুড়ির কি ভবিষ্যৎ? শিলিগুড়ির ভবিষ্যৎ অত্যন্ত ভালো হওয়া উচিত, অত্যন্ত ভালো হওয়া উচিত। তার কারণ অনেক কম বয়সের, আমরাই তো এতদিন চিৎকার করে এসেছি, বলে এসেছি, শিলিগুড়ি বলে এসছে যে নতুন মুখ চাই, তরুণ রক্ত চাই। অশোকবাবু বৃদ্ধ হয়েছেন, কাজে উনি, কিন্তু তাহলে তো পাল্টা কোশ্চেন চলে আসছে যে আমাদের এই ঐশী বা এই শতরূপীরা হেরে গেল। ওই যে বললাম, সহজ সরল সমীকরণ নয়। তো রেজাল্টের পরে সমীকরণগুলো দেওয়া যেতেই পারে আইসোলেট করে, কিন্তু হলিস্টিক সেন্সে দেখলে তখন আবার ওকে কন্ট্রাডিক্ট করে যায়। তো যাই হোক, শিলিগুড়ির ভবিষ্যৎ অত্যন্ত ব্রাইট হওয়া উচিত। তার কারণ এমএলএ এখানকার তরুণ, এমপিও তরুণ, দুজনেরই একই দলের এবং ওনাদেরই ভাষায় ডবল ইঞ্জিন হলো। দেখা যাক, শিলিগুড়ির ভবিষ্যৎ অত্যন্ত ব্রাইট। আর ঠিক যেমনিভাবে মমতা ব্যানার্জি সম্বন্ধে আমি বললাম যে উনি যদি সেকেন্ড লেফটেন্যান্ট বের করতে না পারেন তাহলে ওনার সরকারে থাকা উচিত না, ঠিক তেমনিভাবে এরপরেও যদি কেন্দ্রীয় প্রকল্পগুলো নিয়ে শিলিগুড়িতে খুব ভালো করে উন্নতি না হয়, তাহলে পরে রাজুবাবু এবং শঙ্করবাবুর এখানে থাকা উচিত। মানে যে সেই ডবল ইঞ্জিন ফর্মুলাটা কিন্তু আর কোথাও না হোক শিলিগুড়িতে হলো। ফেডারেল স্ট্রাকচারে এই জিনিসটা হতে পারে না, এবং এটাকে এইভাবে প্রজেক্ট করাটা আমার চোখে ভীষণ অন্যায়। তার কারণ আমি রাজনৈতিক দল করি আর যাই করি না কেন, আফটার অল আমি তো কান্ট্রি সিটিজেন। ঠিক, হয়তো সময় আছে কিনা জানি না, আমার খুব ছোট্ট করে মনে হচ্ছে 71 সালে যখন ইউএস গভর্নমেন্ট তার অত্যন্ত উষ্মা প্রকাশ করলো এবং ইন্দিরা গান্ধীকে চাপে ফেললো যে আপনি পাকিস্তানের ওপর থেকে আপনার হাত সরিয়ে নিন। তখন পূর্ব পাকিস্তানকে ইন্দিরা গান্ধী খুব সাপোর্ট দিচ্ছে ভেঙে বেরিয়ে আসা। 71
তখন সেই জয়েন্ট প্রেস কনফারেন্সে ইন্দিরা গান্ধী বলে দিয়েছিলেন যে আমি খুব খুশি হব যদি প্রেসিডেন্ট অফ ইউএসএ বন্ধু হিসাবে, ভারতের বন্ধু হিসাবে নিজে আসেন, বস হিসাবে না এসে। ঠিক বলে শি ওয়াকড আউট, বেরিয়ে আসেন। বেরিয়ে আসবার পর তখন ইউএনওতে ভারতের স্ট্যান্ড পয়েন্ট বলবার জন্য নমিনেট কাকে করা হয়েছিল? অটল বিহারী বাজপেয়ীকে, যিনি বিরোধী দলে ছিলেন। হ্যাঁ, অবশ্যই। অটল বিহারী বাজপেয়ীকে ইন্দিরা গান্ধী ডেকে বলেন আপনি যাবেন। কোন একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অটল বিহারী বাজপেয়ীকে জিজ্ঞেস করেছিল যে আপনাকে কেন পাঠানো হলো, আপনি কি করবেন, আপনি তো বিরোধী। তো বাজপেয়ী জবাব দিয়েছিলেন, দেখুন একটা গার্ডেনের মধ্যে যখন নাকি সব অনেকগুলো গাছ থাকে না, প্রত্যেকের সঙ্গে লড়াই করবে ভালো আলো, ভালো হাওয়া, ভালো জল পাওয়ার জন্য, কিন্তু থ্রেটটা যখন বাগানের বাইরে থেকে, তখন প্রত্যেকটা সবাই গাছকে একসাথে হতে হবে। ঠিক, সেই জিনিসটা আর নেই। হ্যাঁ, দুঃখজনক। সেটাই দুঃখজনক। সেই অনেক খুব ভালো ভালো কথা আমরা শুনলাম, খুব ভালো ভালো যুক্তি দিলেন আমাদের আজকের যিনি অতিথি ছিলেন দেবাশিস সরকার, বিশিষ্ট সাংবাদিক এবং শিলিগুড়ি শহরের প্রত্যেকেই তাকে চেনেন। অনেক ধন্যবাদ দেবাশিস, তোমাকে অনেকক্ষণ আমরা কথা বললাম। আপনারা এতক্ষণ দেখলেন আমাদের এই অনুষ্ঠান এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। চোখ রাখুন এই চ্যানেলে। একটা বিরতির পর আমরা আবার ফিরে আসছি। নমস্কার। क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं और सामान लाने का समय नहीं है? तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें ए से जेड तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप। बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें ए से जेड तक। घर के फर्श की चमक को रखिए बरकरार जीप्स निमोल नीम हर्बल के साथ, क्योंकि निमोल हर्बल नीम घर को साफ ही नहीं रखता बल्कि 99.9% जर्म्स और बैक्टीरिया का जड़ से सफाया भी करता है। घर को स्वच्छ बनाइए, आप भी अपनाइए जीप्स निमोल। Our whole team is dedicated to presenting you the best solution. And what about the timeline? We'll be ready with the full presentation in 24 hours. This works. Send me a calendar invite. Sure. See you. See you. खाना ऑर्डर करें? ये करी ना हाई-फाई वाली बात। Work like you're at office while chilling like you're at home. Office furniture from Royal Oak. ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूवरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और एनएक्सटी डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और सीसीएन सेटअप बॉक्स पर, तलामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक एनएक्सटी डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं और सामान लाने का समय नहीं है? तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें ए से जेड तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप। बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें ए से जेड तक। घर के फर्श की चमक को रखिए बरकरार जीप्स निमोल नीम हर्बल के साथ, क्योंकि निमोल हर्बल नीम घर को साफ ही नहीं रखता बल्कि 99.9% जर्म्स और बैक्टीरिया का जड़ से सफाया भी करता है। घर को स्वच्छ बनाइए, आप भी अपनाइए जीप्स निमोल।